বিয়ের আসর থেকে নিজের ছোট্ট বোনকে নিয়ে পালিয়ে এসেছিল। আজ আমাকে পালাতেই হতো। যে করে হোক এই বিয়ে নামক যন্ত্রণা থেকে মুক্তি পেতে হবে, না হলে পুরো জীবনটা তেজপাতা হয়ে যাবে। অন্যরা বিয়েতে পিড়ি থেকে প্রেমিকাকে নিয়ে পালায়, আর আমার ফুটো কপাল, আমি নিজের বোনকে নিয়েই পালিয়েছি। এতে কোনো আফসোস নেই। যেখানে নিজের বিয়ে করব না, সেখানে বোনকে কিভাবে বিয়ে দেব? এই রোজা থাকতে অন্তত সেটা কখনোই হবে না। যেখানে যাব সেখানেই দুইজন একসাথে যাব হো। উফ আপু, আমি আর দৌড়াতে পারছি না। এবার তো থাম। ফায়জা আমার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে কোমরে দুহাত রেখে হাঁপাতে লাগলো। বেচারি একে তো ভারী লেহেঙ্গা পরে আছে, তার উপর তার পাল্লায় পড়ে এত দূরে রাস্তায় দৌড়ে এলো। ফলে নাজেহাল অবস্থা হয়েছে। আমি এসবের পাত্তা দিয়ে কটমট করে তাকালাম। এই, তোকে তো সাজাতে কে বলেছিল? হ্যাঁ, খুব শখ না বিয়ে করার? দেখ এখন কেমন লাগে। আমার কিউট হবু জামাইটা এখন কি হয়েছে আল্লাহ জানে। এই কি বিড়বিড় করছিস? যা বলার জোরে বল। না আসলে ইয়ে মানে, তোর ইয়ে ইয়ে পরে করিস। এখন এখান থেকে চল। এত রাতে কোথায় যাব? কোন তোর শ্বশুর বাড়ি? ওখানে যাওয়ার জন্য তুই এত আটা ময়দা মেখেছিস। আমি তো সেখানে যেতে চেয়েছিলাম, কিন্তু কে জানতো তুই আমাকে রাস্তায় নিয়ে আসবি। ওই, তুই বিড়বিড় করছিস মানে? না মানে ভাবছি কোথায় যাব। তোর এই ছোট্ট মাথায় এত চাপ নিতে হবে না। আমি আছি তো, চল। হ্যাঁ, এটাই তো আমার জীবনের যত জ্বালা। কি বলি তুই? কই কিছু না তো, চল। অত্রপর দুই বোন হাঁটা ধরলাম অচেনা অজানা এক নামহীন গন্তব্যের উদ্দেশ্য। আপনাদের আসল ঘটনা খুলে বলা যাক যে আমাদের সাথে কি হয়েছিল। আমি হলাম রোজা আহমেদ এবং আমার বোন ফায়জা আহমেদ। মিস্টার জুবায়েত আহমেদ ও মিসেস রাজিয়া আহমেদের মেয়ে। অনার্স প্রথম বর্ষের ছাত্রী আমি, এবং ফায়জা এসব সবে ইন্টার ফার্স্ট ইয়ারে। ও আমার থেকে 2 বছরের ছোট। আমার বোন কম বান্ধবীর বেশি। লোকে বলে বড় মেয়ে মানে শান্ত শিষ্ট নম্রভদ্র লক্ষ্মী টাইপের মেয়ে, কিন্তু আমার মা বাবার মতো আমার মতো বাচাল ছটফটে ঘাট তারা পাগল রাগী বদমেজাজি মেয়ে আর দুটো নেই। ফায়দাও কম না, কিন্তু আমার মতো না। ও যা করে ভেবে চিন্তে করে, আর আমি করার পর ভাবি। ওদের যদি কেউ 10টা শোনায়, তাহলে একটা শোনার কি আমি? তা উল্টো। আমাকে কেউ 10টা শোনালে আমি 100টা শুনিয়ে দেই। হ্যাঁ ভাই, এটাই আমি। যাই হোক, গল্প আসা যাক। প্রতিদিন কার মতোই গতকালও ভার্সিটি গিয়েছিলাম এবং ফায়জা কলেজে গিয়েছিল। দুইজন বাড়িতে ফেরার পর মা বাবাকে দেখে অনেক চিহ্নিত মনে হচ্ছিল। ডাইনিং রুমে প্রবেশ করতে দেখলাম বড় মামু, মেজো মামু ও ছোট মামু এসেছে। মামাদের দেখে অবাক হলাম না, কারণ 3 ভাইয়ের আদরে একমাত্র বোন হচ্ছে আমাদের মা। তারই মাঝে মধ্যেই কেউ না কেউ আসতে থাকে। আমাদের দাদার গোষ্ঠীর মধ্যে শুধু বাবা মানে দাদা দাদি একমাত্র ছেলে বাবা। আমার বয়স যখন 10 বছর ছিল, তখন দাদা আমাদের ছেড়ে চলে যায় এবং তার কয়েক বছর পর দাদিও মারা যায়। দাদার ছোটখাটো একটা ব্যবসা ছিল, সেটা ফল ধরে আজ বাবা একজন সফল ব্যবসায়ী। এসবে আকাশ পাতাল ভাবনায় একদিকে রেখে মামুদের সাথে কুশল বিনিময় করে মা। বাবাকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, তোমাদের চিহ্নিত দেখাচ্ছে কেন? অতঃপর মা বাবা বলো সেটা শোনার জন্য আমি আর ফায়জা একদমই প্রস্তুত ছিলাম না। সকালবেলা বাড়ি থেকে যাওয়ার পর কই থেকে না কই থেকে মির্জা পরিবারের পুরো সদস্য আমাদের এখানে হাজির হন। শুধু হাজির না, সাথে করে বিয়ের প্রস্তাবও নিয়ে এসেছিলেন। তাদের বাড়ির মেজ ছেলে নাকি ফায়জাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছে। এটা যে সে ভালোবাসা নয়, একেবারে ভঙ্গের রকমের ভালোবাসা। তাই তো আগামীকালকে ফায়জাকে তাদের বাড়ির বউ করে নিয়ে যেতে চান। সবকিছু শুনে মাথা ভন ভন করলো। মানে কি ভাই? দেখলাম না জানলাম না, হুট করে কেউ এসে তাদের বাড়ির বউ করে নিয়ে যেতে চাইবে, আর সেখানে আমরা রাজি হব? অসম্ভব ব্যাপার। আমি এক প্রকার চিৎকার করে উঠলাম, অসম্ভব! এই বিয়ে কিছুতেই হবে না। কেন মামনি? ছেলেটা তো ভালোই এবং বেশ বড়লোক পরিবার থেকে বিলিং করছে। এই শহরে নাম করা ফ্যামিলি থেকে বিয়ের প্রস্তাব এসেছে। ছেলেও তো দেখতে মাশাআল্লাহ, সেও একজন বড় বিজনেসম্যান। হ্যাঁ, মানছি বিয়েটা একটু তাড়াহুড়াতেই হবে, কিন্তু এমন প্রস্তাব কি আর আসবে বল? ছোট মামুর কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল। আমি কিছু বলতে যাব, ঠিক তখনই আমার মা গদগদ ইয়ার বয়ে মতো, তোর ছোট মামু একদম ঠিক বলেছে। আমার তো ছেলেটাকে প্রথম দেখাতেই পছন্দ হয়েছে। টেবিলের উপর থেকে একটা ছবি তুলে নিয়ে, এই দেখ রোজা, ছোট ছেলেটা কত সুন্দর। রূপ ধুয়ে পানি খাও তোমরা। ওই মির্জা পরিবারের সাথে টাকার সাথে রাস্তায় যে গুন্ডামি করার স্বভাব রয়েছে, সেটা কি ভুলে গেছে? হ্যাঁ,
ওই বড়লোক পরিবারের ছেলেটা রাস্তায় রাস্তায় গুন্ডামি মারধর করে বেটায়। ও আর ওই পরিবারে আমার বোনকে বিয়ে দেব? কখনো না। আহা মামনি, তুই ভুলে বুঝেছিস, তারা খারাপ না। ভালো কাজ করতে গেলেও এমন হাজারটা শত্রু তৈরি হয়। আর তারা যথেষ্ট সামান্য, তাই তাদের দুইটা চারটা শত্রু থাকা স্বাভাবিক। ছেলেটার চাচা এলাকার মন্ত্রী, রাজনীতিতে টুকটাক ঝামেলা থাকবেই। মামুদের কথা শুনে শুনে মনে হচ্ছে এবার আর মামু না, ওই গুন্ডা পরিবারের ছেলে মামু। তারা কি এমন করলো বা বললো যে এখন এটাকে থামানো এতটাই উপায় রয়েছে বাবা? হ্যাঁ, একদম বাবার পরে এই বিয়েটা আটকাতে। আমি তাড়াতাড়ি বাবার পাশে গিয়ে বসে পড়লাম, অতঃপর বাবার হাতে ঝাঁকিয়ে একটু ন্যাকামোর গলায় আওড়ার চেষ্টা করলাম। বাবা, ও বাবা, মা মামুনিরা কি সব বলছে দেখো। ফায়দা সবে কলেজে উঠেছে, তারই মধ্যে ও বিয়ে দিয়ে দেবে? তোমরা তো জানো আমি ওকে কতটা ভালোবাসি। ওরে ছাড়া আমি একদিনও কোথাও থাকতে পারি না, সেখানে সারা জীবনে দূরে থাকবো। এই ফায়দা তুই কিছু বল না। কথা বলার মাঝেও ছোট বোনের দিকে তাকালাম, এইটা ভেবে যে ও যেন আমার কথার সাথে তাল মিলিয়ে বাবাকে বোঝায়। কিন্তু ওই গাধি হা করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে হাতে থাকা ছবির দিকে। তাকে দেখে মনে হচ্ছে নিশ্চয় ক্রাশকে এসে হচ্ছে করেছে ওই ছবির জুস করে তাকে খাইয়ে দেই। এই গাধিটা সুন্দর করে ছেলে দেখলেই কেরাস খেয়ে বসে থাকে। রাগে গটগট করতে করতে বাবার কাছ থেকে উঠে ফায়দা সামনে দাঁড়িয়ে খপ করে ছবি কেড়ে নিয়ে টুকরো টুকরো করে ফেললাম। অতঃপর দাঁতে দাঁত চেপে নিচু স্বরে বকা দিলাম, শালি, তোর জন্য আমি বক বক করে যাচ্ছি আর তুই ওই শালার ছবি দেখছিস? চোখ কিন্তু একদম তুলে নেবো তোর বেয়াদব মেয়ে। রোজা, খবরদার ফায়দাকে একদম বকবি না। ও তোর মতো নয়, ভেবে চিন্তে কোনো কাজ করবে না। কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা তার বোঝার জ্ঞান না থাকলেও ফায়দা সেটা আছে। তাই একদমই নিজের সিদ্ধান্ত ওর উপর চাপিয়ে দিবি না। কথার মাঝে মা ধমকে উঠলে, আমিও কম না। কোমরে দুই হাত রেখে ভ্রু কুঁচকে শুধালাম, তোমাদের লজ্জা করে না? বড় মেয়ে রেখে ছোট মেয়ের বিয়ে দিতে চাও? ফায়জা বিয়ের কথা শোনার পরই আমি তাদের সাফ সাফ জানিয়ে দিয়েছি বড় মেয়েকে রেখে ছোট মেয়েকে বিয়ে দেবে না। ভেবেছিলাম এটা শোনার পর হয়তো তারা বিয়েতে না করে দেবে, কিন্তু তারা জানে আমাদের বাড়ি দুই মেয়েকে তাদের বাড়ির বউ করতে কোনো সমস্যা নেই। বাবার কথা শুনে পুরো পৃথিবী ঘুরে উঠলো। নিজেকে সামলাতে না পেরে কাপা কাপা গলায় জিজ্ঞেস করলাম, তো তারপর কি বলেছো? তো বাবা কিছু বলার আগে তাদের বাড়ির বড় বউ ছেলে বলে উঠলো, আমরা যদি ওই বিয়েতে রাজি হই না হই, তাহলে তোদের দুই বোনকে তুলে নিয়ে গিয়েও দুই ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিবে এবং তোর বাবা বিজনেসম্যানও শেষ করে দিয়ে আমাদের পথে বসাবে। ওই পরিবারের বড় ছেলে ব্যাপারে আজ পর্যন্ত যা যা শুনেছি তার উপর ভিত্তি করে আমরা তার মুখের উপর কিছু বলার সাহস পাইনি। তাই বলতে পারি এক প্রকার বাধ্য হয়ে এই বিয়েতে মত দিয়েছি। মায়ের কথা শুনে যতটা না অবাক হয়েছিল, তার থেকে বেশি রাগে শরীর জ্বলে যাচ্ছে। ওই মির্জা পরিবারের বড় ছেলের কত বড় সাহস আমাদের বাড়িতে এসে আমারই বাবাকে ফের দিয়ে গিয়েছে। সিরিয়াসলি, ওই সময় যদি থাকতাম তাহলে টের পেতো এই রোজা কি জিনিস। নিজের রাগকে নিজের মতো শান্ত করে সবাইকে পরিষ্কার করে বলে দেয়, এই বিয়ে করা তো দূরে থাক, ওই পরিবারের মুখও দেখতে চায় না। যেখানে রোজা যাবে না সেখানে তার বোনকেও যেতে দেবে না। এর জন্য যা করার আগে সে তাই করবো। এই বলে ওখান থেকে চলে গেলাম। আমার ওই ফায়দার জন্য বরাদ্দ করা রুমেও ভাবতে লাগলাম কি করা যায়। এভাবে পুরো দিন ও রাত পার হয়ে যায়। আজ শুক্রবার সকাল হতে না হতেই তিন মামি এসে হাজির। বিয়েটা যেহেতু হুট করে এবং ঘরোয়াভাবে হতে হবে, তাই মামা মামি দুই কাজিন ছাড়া আর কেউই জানে না। এতে বেশ সুবিধা হয়েছে আমাদের জন্য। আমি তখন রুমে ঢুকে আর বের হয়নি, এটা বললে ভুল হবে, কারণ আমাকে রুমে বন্দি করে রেখেছে বড় মামি। মামিকে বোঝানো অনেক চেষ্টা করেছি এই বিয়ে কিছুতেই করব না, কিন্তু কে শোনে কার কথা, উল্টো আমাকেই বুঝে গিয়েছে এত বড় লোক বাড়ির বউ হতে কপাল লাগে। সেটা আমি পেয়েও কেন পায়ে ফেলে দিচ্ছি ব্লাল ব্লাল ব্লাল। নিজেকে মেয়েকে নিয়েও হাঁস হুসাল করলো মেজো মামি। ছোট মামিও উনাকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু উনি কারো কথায় কানে তোলেননি, বরং তাদের ধমক দিয়ে বলেছেন এত বড়লোক পরিবারের সাথে আত্মীয় করার সুযোগ হয়েছে সেটা তিনি কিছুতেই হাতছাড়া করতে চান না। অবশ্য এর পেছনে ওনার কোনো মতলব আছে। বড় মামি আবার নিজের স্বার্থ ছাড়া কোনো দেখে না। ব্যাস এটার সুযোগ নিয়েছি আমি। বড় মামি দুপুরে খাবার আমার জন্য নিয়ে এসেছিল। উনি হয়তো ভেবেছিল খাবার খাবো না, কিন্তু উনাকে অবাক করে দিয়ে এক নিমিষে পুরো খাবার শেষ করে এবং তীব্র ঢেক তুলে হাত ধুয়ে মামিকে বলি, বিয়ের আগে পালিয়ে যাব, আর এতে অন্য কেউ নয় বরং আপনি সাহায্য করবেন।
মামি প্রথমে আমার কথা শুনে অবাক হলেও শেষ পর্যায়ে আমার কথা শুনে রাজি হয়ে যান। ওনাকে বলেছি যে মির্জা পরিবারের লোকজন আসার আগে এখান থেকে চলে যাব। তারা তো আমাদের বাড়ি থেকে দুজনকে নিজেদের বাড়ির বউ করে নিয়ে যেতে আসবে, কিন্তু এসে যখন একজনকে পাবে তখন কি দ্বিতীয় ছেলেকে খালি হাতে নিয়ে যাবে নাকি? অবশ্যই না। আমাকে যখন খুঁজতে পাবে না, ঠিক তখনই আপনি কায়দা করে নিজের মেয়েকে, মানে রিমিকে নিয়ে যাবেন। তখন তারা আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে আমার বদলে রিমিকে তাদের বাড়ির বউ করে নিয়ে যাবে। ভেবে দেখুন, এতে আপনারও লাভ আর আমারও। বিকেল গড়িয়ে সন্ধ্যা এবং সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এসেছে। আর সময় একটু জলদি যাচ্ছে। সে সন্ধ্যা থেকে রুমের মধ্যে পায়চারি করে যাচ্ছিল তো যাচ্ছে, এখন পর্যন্ত বড় মামি আসার কোনো নামগন্ধ নেই। আর না রুমের দরজা খোলা আছে। ফায়জা কি করেছে না করেছে সেটাও জানি না। এইদিকে চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8টা বেজে 35 মিনিট এবং তাদের আসার কথা 9টায়। একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না, রাতে কে বিয়ে করে? আমার ভাবনার মাঝে বড় মামি হাতে করে একটা কালো রঙের চাদর নিয়ে তাড়াহুড়া করে রুমে প্রবেশ করলেন এবং তারা দিয়ে রুম থেকে বের হতে বলে চলে যান। আমিও সুযোগ বুঝে মাথা চাদর জড়িয়ে মুখ ঢেকে বেরিয়ে গেলাম, কিন্তু বেশি দূরে যেতে পারলাম না। তার আগে ভুলবশত বাবার সামনে পড়ে গেলাম। বাবাকে কিছু বলতে যাব, তখনই বাবা আমার হাতে কিছুটা টাকা দিয়ে মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, যেখানে যাবে সাবধানে যেও মামনি, আমি এই দিকটা সামলে নেব। বাবাকে জড়িয়ে ধরলাম। হ্যাঁ, এই মানুষটা সব থেকে বেশি ভালোবাসে আমাকে। পুরো পৃথিবী যদি আমার বিপক্ষে যায় তাহলেও আমার বাবা আমার পাশে থাকবে। শুধুমাত্র এই মানুষটার জন্যই মনের এত সাহস। বাবার থেকে বিদায় নেওয়ার পর ফায়জার রুমে একটু উকি দিলাম, শেষবারের জন্য না হয় একটু দেখা করে যায়। রুমে উকি দিকে দেখে আমার বোনটা লাল টুকটুকে বিয়ের লেহেঙ্গা পরে নতুন বউ সেজে বসে আছে। রুমে আপাতত কেউ নেই। এই সুযোগে ওর রুমে ঢুকে তার সামনে বুকে হাত গুজে ভাঁজ করে দাঁড়ালাম। ও আমাকে দেখে চমকে ওঠে। ফায়জা কিছু বলার আগে আমি তাকে বলি, আমাকে চাস নাকি ওই শালার গুন্ডা ক্রাশকে চাস? আমার বিশ্বাস ছিল ও আমাকে চাইবে, আর সেটাই হলো। ব্যাস, শয়তানি একটা হাসি দিয়ে ওকে নিয়ে বাড়ির পেছনে গেট দিয়ে দৌড় দিলাম। ফায়জাকে নেওয়ার একটুও প্ল্যান ছিল না, কিন্তু যখন দেখলাম ও বাসকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে, ঠিক তখনই আমার শয়তান মন না মানে ভালো মন বলে, নিজে যেখানে বিয়ে করবো না সেখানে ওরে বিয়ে দেবো না। অতঃপর যে ভাবা সেই কাজ। আমার মা বাবাকে থেত দিয়েছিল না লে, এখন ঠেলে বোঝ। মির্জা আব্বাস ওরফে গুন্ডা পরিবার। আপনাদের সাথে বক বক করতে করতে বেশ অনেকটা পথ চলে এসেছে তারা। রোজা খেয়াল করলো পাশে ফায়জা নেই। চট করে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকে দেখলাম ওমা ছোট বাচ্চাদের মতো হাত পা ছিঁড়ে ছিটিয়ে রাস্তার মাঝে বসে আছে। সামনে গিয়ে রাগি লুক করে দাঁড়াতেই বোন তার পিঠে উল্টো করে বলে, উফ আপু, বিয়ে করব ওই চকলেট বয়কে। বোনের কথা শুনে কপাল কুঁচকে গেল রোজার। প্রতি উত্তরে কিছু না বলে আশেপাশে তাকিয়ে কিছু খুঁজতে লাগলো। এভাবে আর কতক্ষণ রাস্তায় ঘুরবে? সে গায়ের চাদর ঠিক করার সময় দেখে একটা গাড়ি আসছে। ওই গাড়ি উঠে বাড়ি চলে যায়। ফায়দা ছোট বাচ্চাদের মতো ঠেলে উল্টায়। রোজা হাত নাড়িয়ে গাড়ি থামানোর চেষ্টা করে এবং লিফট চালায়, কিন্তু গাড়ি থামে না। এত বেশ বিরক্ত হয়। পরপর কয়েকটা সাহায্য চাওয়ার পরও যখন কোনো গাড়ি চায় দাঁড়ায় না, তখন জেদ চেপে বসলো। তাকে দেখে কি ডাকাত বা চোর মনে হচ্ছে? একটু লিটল চাচ্ছে, কিন্তু এরা সবটা চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে ফায়জা আর্তনাদ করে উঠল। তাড়াহুড়ো করে দুই হাতে লেহেঙ্গা ধরে সামনে ছুটলো। অন্যদিকে রোজার মধ্যে কোনো হেলদোল নেই। সে দুই হাত বুকে ভাঁজ করে শটাং হয়ে দাঁড়িয়ে আছে। তার মতে সামনে থেকে ধোঁয়া আসা গাড়িটা থমকে বাধ্য। আর যদি এমনটা না হয় তাহলে সে আর সোজা উপরে চলে যাবে। গাড়িটা যত ছুটে আসছে ততই বুক ধরপড় করছে রোজা। সে দেরিতে হলেও বুঝতে পারলো এই গাড়ির মালিকের মতিগতি ভালো না। কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। একই সাথে সমস্ত সহনীয় গায়েব হয়ে গেল। মুহূর্তে ভয় পেয়ে দুহাত চোখ মুখ ঢেকে চিৎকার করে উঠল রোজা। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গল্প লাভ বাডাস চলবে।